Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2. সুখবর, Prem.com Season 2 এবার রেডিওতেও প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রত্যেক রবিবার বিকেল 4টে। আর হ্যাঁ, এবার আপনিও নিজের লেখা গল্প পাঠাতে পারেন টিম Prem.com-কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে আপনার লেখা গল্প মেল করুন আমাদের। সঙ্গে নিজের নাম, ঠিকানা আর ফোন নম্বর লিখতে ভুলবেন না কিন্তু। মেল আইডি হলো prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। আজকের গল্প অ্যারেঞ্জড ম্যারেজ, লিখেছেন আমাদের লিসনার দেবস্মিতা চট্টোপাধ্যায়। শুনেছিস, রূপ এ মাসের শেষে বিয়ে করছে। মেঘনার কথা শুনে আমি একেবারে চমকে উঠলাম। শপিং মলে নাকি হঠাৎই দেখা হয়ে গিয়েছিল মেঘনার সাথে। অপরূপের সঙ্গে অচেনা একটি মেয়ে ছিল। অপরূপই বলেছে সপ্তাহ 2 পরেই ওরা বিয়ে করছে। আমি সব শুনে বললাম, জিজ্ঞেস করে দেখব। জিজ্ঞেস করতে বই গেছে আমার। মেঘনা তো আর জানে না গত 6 মাসে রূপের সাথে আমার একটাও কথা হয়নি। ফোন কেটে দিয়ে শটান শুয়ে পড়লাম বিছানায়। সকাল থেকে এই মনটা আজকে বেশ ফুরফুরে লাগছিল। ঋষভের সাথে অনেক গল্প হয়েছে সারা দুপুর ধরে। 2 মাস আগে ফেসবুকে আলাপ ছেলেটার সাথে। বেশ ঘনিষ্ঠতা জন্মে গিয়েছিল এর মধ্যে। বুঝতে পারছিলাম ও এবার একটা পরিণতি চাইছে সম্পর্কটার। আমি যদিও অতদূর ভাবিনি এখনো, কিন্তু ছেলেটাকে আমার ভালোই লাগছিল। এ কি পাস্ট টেন্স ইউজ করে যাচ্ছি কেন? তাহলে কি আর ভালো লাগছে না ওকে? না, মনটা বড্ড এলোমেলো হয়ে গেছে রূপের খবরটা শুনে থেকে। শুধু অবাক হয়েছি বললে কম বলা হয়। স্তম্ভিত হয়ে ভাবছি, এ কি সেই ছেলে যে 6 মাস আগে? রূপ অর্থাৎ শ্রীমান অপরূপ সেনগুপ্ত, ক্লাস 1 থেকে বিগত 20 বছর ধরে যে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক 6টি মাস আগে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। অক্টোবরের একটা বিকেল ছিল সেটা। চিরকালের ঠান্ডা মাথার ছেলেটা সেদিন ধৈর্য হারিয়ে বলেছিল, আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাসিস। বাবা তো তুই বলতে অজ্ঞান। কাকু কাকিমার আমাকে পছন্দ, তাহলে আমাদের বিয়েতে সমস্যাটা কোথায়? আমি স্থির চোখে তাকিয়ে বলেছিলাম, আমি তোকে ভালোবাসি? কে বলল তোকে? 2 চোখে পৃথিবীর সমস্ত বিস্ময় নিয়ে তাকালো রূপ। বাসিস না? সেই ছোট্টবেলা থেকে আমি ক্লাসে অ্যাবসেন্ট থাকলে আমার জন্য নোটস নিতিস কেন? সারা স্কুল লাইফ জুড়ে 2টো টিফিন বক্স নিয়ে আসতিস কেন? এখনো রোদ উঠলে 2টো ছাতা নিয়ে বেরোস কেন? আমার জ্বর হলে চিকেন স্যুপ বানিয়ে আনিস কেন? আমি পরিস্থিতি হালকা করার জন্য হেসে বললাম, ছোটবেলায় যে অ্যাবসেন্ট থাকতিস স্কুলে, আমি নোটস না রাখলে তো পাসই করতে পারতিস না রে। আর এখনো তো ছাতা ছাড়া রোদে বেরোলেই এমনভাবে মাথা ধরে বসে পড়িস, পরের দিন নির্ঘাত অফিস কামাই, অথচ নিজে তো আনবি না। এত ভাবিসই বা কেন আমায় নিয়ে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই। কিন্তু তাই বলে? রূপ আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। বন্ধুত্বটাই যে কোনো সম্পর্কের প্রাণ শাওন। বিয়ে করে একসাথে থাকার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। আমি অধৈর্য হয়ে বললাম, বিয়ে করলেই আমাদের সহজ বন্ধুত্বটা অনর্থক জটিল হয়ে যাবে। আসলে তুই ভীতু আর স্বার্থপর। তুই জানিস এমনিও আমি সারা জীবন তোর পাশে থাকবো, কিন্তু নিজে কোনো দায়িত্ব নিবি না। ভাবছি সেভাবেই চিরকাল চলে যাবে। না না না, আমি এখন এসব নিয়ে ভাবছি না। ঠিক আছে, তুই সময় নে, ভেবে দেখ। ভেবে তো দেখিনি, রূপের সাথে আর যোগাযোগও রাখিনি। দারুণ অভিমান হয়েছিল আমার। রূপ রূপ এভাবে একটা জট পাকিয়ে দিয়ে গেল। আর আজ 6 মাস পরে ওই খবর, রূপ বিয়ে করছে। 2 সপ্তাহের মধ্যেই করছে, আমাকে না জানিয়েই করছে। আমি বুঝতে পারলাম না এর মধ্যে
কোন কারণটার জন্য আমার বেশি মন খারাপ লাগছে। পরদিনই একটা অভাবিত ফোন এলো। অভাবিত বলছি বটে, তবে এই ফোনটার জন্য আমি হয়তো অপেক্ষা করছিলামই। রূপ কেমন আছি তাছে ধার দিয়েও গেল না, সরাসরি বলল, দেখা করব, আমাদের বাড়িতে আয় বিকেলে। ইচ্ছে ছিল খুব কড়া বিদ্রুপের হুল ফোটানোর। তারপর মনে হলো একেবারে দেখা করেই না হয় যা বলার বলবো। রূপের মা মারা গেছেন ওর অনেক ছোটবেলায়। ওর সাথে আমার বন্ধুত্ব হওয়ারও আগে, আর ওর সাথে বন্ধুত্বের শুরু থেকেই ওর বাবার সঙ্গে আমার দারুণ ভাব। আজ কাকুর মুখোমুখি হতে আমার বেশ লজ্জা করছিল। রূপের সাথে ঝামেলার জন্য ওদের বাড়িতেও আসা হয়নি এতদিন। কাকুর সাথে দেখা না করাটা অন্যায় হয়েছে আমার। কাকু অবশ্য রাগটাগ দেখালো না, স্বভাব মতোই হৈ হৈ করে উঠল। বাবানের বিয়ে ঠিক করে ফেলেছি রে, আমারই এক পরিচিতের মেয়ে। হ্যাঁ, তুই ফাইনাল মতটা না দিলে তো কনফার্ম করতে পারছি না। আমি ওকে বললাম একবার তোর সাথে পরিচয় করিয়ে দিতে, বুঝলি? তা আজকে সে এসছে, দেখে আয়, তারপর যা মনে হবে একদম সরাসরি বলবি, বুঝলি তো? আমি হেসে ঘাড় নাড়লাম, মনে মনে বললাম, তোমার ছেলে সে অপেক্ষায় বসে নেই। রূপ অবশ্য বসেই ছিল বারান্দায় চেয়ার পেতে, আর তার ভাবি অথবা অবশ্যম্ভাবী বউ দাঁড়িয়েছিল কফির কাপ হাতে। আমি পা রাখতেই ওদের কলকল্লোল থেমে গেল। রূপ উঠে দাঁড়িয়ে বলল, এই যে শাওন, বাবার কাছ থেকে সব শুনেই এসেছিস তো? এই হলো। ওকে কথা শেষ করতে না দিয়েই মেয়েটি কলকল করে উঠল, তুমি শাওন? তোমার যা গল্প শুনেছি এতদিন ধরে, আমি তো ভেবেছিলাম তোমার বুঝি দুটো ডানা আছে। আমার নাম শ্রাবন্তিকা, এই নামেই ডাকবে এবার থেকে। মেয়েটা স্পষ্টতই অস্বস্তিতে পড়ে গেছে। রূপী এবার এগিয়ে এলো। তোমাকেও তবে বিদ্যুন্মালা বলে ডাকতে বলি? না, আমায় বাবলি বললেই চলবে। রূপ তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস জব্বর নাম শুধু তোরই অধিকারে আছে? আমরাও দেখে শুনে। তা বটে, অধিকার সম্পর্কে ধারণা পাল্টানোরই সময় এসছে এবার। আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম রূপের দিকে। 6 মাস পর দেখছি সেই নরম দাড়িতে ঘেরা আরো নরম চোখের মুখটা, ফর্সা সুঠাম হাত দুটো। একটু রোগা হয়ে গেছিস? আমার অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো। রূপ কিছু একটা বলে যাচ্ছিল, খেয়াল করিনি তো, এখন দেখলাম থমকে গেল। বাবলিকে এক ঝলক দেখে নিয়ে বলল, গত সপ্তাহে একটু জ্বর হয়েছিল, তাই হয়তো। হ্যাঁ, হবে হয়তো। আলাপচারিতা কিন্তু আর জমলই না। ঘণ্টাখানেকের মধ্যেই আমি উঠে পড়লাম, আর পরদিনই আবার গেলাম রূপের বাড়ি। কাকু আমাকে দেখে উৎফুল্ল হয়ে বলল, কালকেই মেয়ে পছন্দ করে গেলি, আর আজ থেকে বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে বুঝি? অবশ্য হাতেও তো আর বেশি দিন নেই, তোর আবার স্কুল খোলার চান্সও নেই এখন, লেগে পড়। রূপ বসেছিল ল্যাপটপ নিয়ে। আমি দরজার কাছে পৌঁছতেই মুখ না তুলেই বলল, তাই তো ভাবছি বাবার এত ফুর্তির কারণ কি? কারণের দিকে তো তাকিয়েও দেখছিস না। তাকানোর দরকার কি? পারফিউমটা তো 6 মাসের মধ্যে পাল্টাসনি। কি আশ্চর্য! চোখে জল চলে এলো। অথচ দারুণ ঝগড়া করব বলে তৈরি হয়ে এসেছিলাম। এখন রুদ্ধ গলায় বললাম, এখনই বিয়েটা করার কি খুব দরকার আছে? দরকার নেই। মেয়েটাকে কতদিন চিনিস তুই? আদৌ ওর সাথে সারা জীবন থাকতে পারবি কিনা জানিস? রূপ হেসে আবার ল্যাপটপে মন দিল। এটা একটা কথা হলো? যে অ্যারেঞ্জ ম্যারেজ করবে বলে ঠিক করেই নিয়েছে, তাকে তো রিস্কটুকু নিতেই হয়। চিরকাল ধরেই লোকে নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগে কাউকেই দেখে বোঝা যায় না তার সাথে সারা জীবন থাকা যায় কিনা। আমার ওকে পছন্দ হয়নি, কেমন একটা ওভার স্মার্ট ধরনের। সে কি রে, কালই তো হাইকোর্টে অন্য পক্ষের হয়ে সাক্ষ্য দিয়ে এলি, আর আজকেই দলবদল? না, ফাইনাল অর্ডার বেরিয়ে গেছে, আর নড়চড়ের উপায় নেই। কিন্তু এই অবস্থায়? ভালোই তো,
কম লোক, কম খরচ, কম ঝক্কি, ঝামেলা মিটে গেল। কিন্তু এত তাড়াটাই বা কিসের তোর? একেবারে 2 সপ্তাহের মধ্যে? আমি তো 6 মাস আগে থেকেই বিয়ে করতে চাইছি। মেন্টাল প্রিপারেশন তো আমার ছিলই। আসলে কি বলতো, যা পরিস্থিতি, যদি সার্ভাইভ নাই করতে পারি, আফসোস থেকে যাবে রে যে বিয়েটা না করেই টপকে যেতে হলো। আমার কিন্তু একটুও হাসি পেল না। আমি ভীষণ কঠিন গলায় বললাম, তার মানে বিয়েটাই তোর কাছে ইম্পর্ট্যান্ট? কাকে বিয়ে করছিস তাতে কিছু আসে যায় না? রূপ মাথা নিচু করল, তারপর ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে বলল, এরকম মনে হচ্ছে তোর? মনে হচ্ছেই তো। তুই আমাকে ভেবে দেখতে বলেছিলিস, তারপর শুনতে চেয়েছিলিস আমার উত্তর। তুই ভেবেছিলিস? মিথ্যে বলতে পারলাম না, চোখ নামিয়ে নিলাম। 6 মাস কি ভাবার জন্য যথেষ্ট ছিল না শাওন? অবশ্য তুই যদি সত্যিই ভাবতে চাইতিস, তুই উল্টে সব যোগাযোগ বন্ধ করে দিলি। ঠিক আছে, এখন বলছি তো। আমি ওকে কথা শেষ করতে দিলাম না। তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না রূপ। আমি তোকে। মাথা নামিয়ে নিলাম আমি। এত কঠিন কেন এই শব্দটা উচ্চারণ করা? আমি আর কিছুই বলতে পারলাম না। রূপ খাট থেকে নেমে ঘরে পায়চারি করতে লাগলো। সময় জিনিসটা খুবই দামি শাওন। যে জিনিসটা সব শোক ভুলিয়ে দিতে পারে, তাকে এতটা হেলাফেলা করা বোধহয় উচিত নয়। সময়টা নষ্ট করার আগে তোর ভাবা উচিত ছিল নাকি? এখন আর কিছুই করা যায় না? এখনো তো সময় আছে। না, আর কোনো কথা শোনার নেই আমার। তোর পক্ষে সম্ভব হলে আসবি, না হলে তো আর জোর করতে পারি না। কিন্তু বিয়েটা হবেই, হতেই হবে। সেই হতেই হবে বিয়ের নেমন্তন্ন করার জন্য রূপ আর কাকু আজ আমাদের বাড়ি এসেছিল। এই 1 সপ্তাহের গণ্ডগোলে ঋষভের সাথে কথাই হয়নি প্রায়। ডিস্টার্বড আছি, পরে কথা বলবো, এই বলে কাটিয়ে আসছি। আজ ওরা চলে যেতেই ঋষভের ফোন এলো। ফোনটা ধরতেই বলল, কেটে দিও না, কথা আছে। আমি বিরস কণ্ঠে বললাম, বলো। ঋষভ টুকটাক কথা শুরু করলো, কিন্তু আমার মন কোথায়? বিয়ের কার্ডটার দিকে তাকিয়েই দেখিনি। মাঝে আর 1 সপ্তাহ, তারপর শৈশবের বন্ধুর সাথে আমার আজীবনের দূরত্ব তৈরি হবে। ঋষভ কি কিছু বলছে? বাবা মাকে বলে দিয়েছি তোমাদের ছেলে রাজি আছে। এখন তোমাদের ছেলে যাকে বিয়ে করবে সে রাজি হলেই। আবার সেই বিয়ে? আপাতমস্তক ঝুলে গেল আমার। তীব্র গলায় বললাম, আর আমি যাকে বিয়ে করতে চাই সে সামনের সপ্তাহে বিয়ে করছে এবং আমাকে বিয়ে করছে না। ঋষভ থমকে গেল। আমি বলেই চললাম, শোনো, আমরা আর যোগাযোগ রাখছি না, এটাই আমাদের শেষ কনভারসেশন। ভালো থেকো, যাকে ইচ্ছে বিয়ে করো, অল দ্য বেস্ট। হতভম্ব ঋষভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি ফোন কেটে দিলাম। বিয়ের দিনটা যেন দৌড়ে চলে এলো। রূপের গায়ে হলুদের পর মেয়ের বাড়ি যাওয়ার জন্য মিঠি, রূপের এক কাজিন, আমায় জোর করতে লাগলো। বারণ করারও এনার্জি ছিল না আমার। অগত্যা চললাম। মেয়ের বাড়ি নয়, এটা আসলে একটা ভাড়া নেওয়া অনুষ্ঠান বাড়ি। সামনে অনেকখানি খোলা জায়গা, সেখানেই বিয়ের আয়োজন হচ্ছে। এক ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে এলেন। ভদ্রমহিলাকে দেখে একটু খটকা লাগলো আমার। কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। সবাই তত্ত্ব নিয়ে ভেতরে চলে গেল। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বড় সুন্দর করে সাজানো মণ্ডপ। একটু পরেই এখানে রূপ বিয়ে করতে বসবে। সানাই বাজছে এখন থেকেই। মনটা হাহাকার করে উঠল আমার। তখনই পাশে এসে দাঁড়ালো মিঠি। শাওনদি, বউকে তো দেখলাম না, তুমি দেখেছো নাকি? না, বাবলিকে আমিও দেখিনি আজকে। দেখার ইচ্ছেও নেই। ফিরতে চাই শুধু এখন। বেরিয়ে এসে গাড়িতে উঠলাম ঠিকই, কিন্তু রূপের বাড়ি পর্যন্ত যেতে পারলাম না। শরীর খারাপ লাগছে বলে বাড়ি ফিরে এসে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর
থাক, বেশি কথা বলে লাভ কি? ঘুমিয়ে পড়েছিলাম। মায়ের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। দরজা খুলতে মা ঘরে ঢুকলো হাতে একটা শাড়ি নিয়ে। দেরি হয়েই গেল একটু। বাবা মা বাদে বাকি সবাই চলেই গেছে। আমরা, আমার 2 জেঠু আর মাসির পরিবার একই ফ্ল্যাটে থাকি। ওদেরও সপরিবার নেমন্তন্ন। আমি একটু অবাক হয়েছিলাম। কি করব বল, একটাই মাত্র ছেলে, আর সে বলছে নাকি একবারই বিয়ে করবে। বলে কাকু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গলা খুলে হাসতে লাগলো। আমিও হেসে বলেছিলাম, তা এখানেই তো তোমার 25 জন হয়ে গেল। 50 জনে আটকাতে পারবে একমাত্র ছেলের একমাত্র বিয়ের নিমন্ত্রিতের সংখ্যা? সে হয়ে যাবে। আরে আলাদা করে তো রিসেপশন পার্টি হচ্ছে না, ওই একদিনেই সবার নেমন্তন্ন। তুই অত ভাবিস না, চলে আসি সময় মতো, কেমন? সময় মতো না আসার জন্য মায়ের কাছে বকুনি খাবো বলেই ভাবছিলাম, কিন্তু মা দরজা খুলেই বলল, কি সুন্দর লাগছে রে তোকে। ভাগ্যিস জোর করে এই শাড়িটা কিনলাম। রূপের বিয়ে আর তোর নিজের সাজগোজ নিয়ে কোনো ভাবনাই নেই। কথাটা সত্যি। এই গোলাপি শাড়িটা মাই জোর করে কিনিয়েছিল বিয়ে বাড়ি উপলক্ষে। আর এই হালকা সোনার গয়নাগুলো মাই পরতে বাধ্য করেছে। আমার চেয়ে মায়েরই এক্সাইটমেন্ট বেশি রূপের বিয়ে নিয়ে। দাদা দিদিদের বিয়ে, বন্ধুদের বিয়ে, বন্ধুদের দাদা দিদিদের বিয়ে নিয়েও প্ল্যান ছিল, কিন্তু রূপের বিয়ে হবে, সেখানে আমি সাজবো, এরকম বোধহয় কোনোদিনই আমার প্ল্যানে ছিল না। তাহলে কি ওর কথাই ঠিক? আমি সত্যিই ভেবেছিলাম এভাবেই আমরা আজীবন থেকে যাব। চিন্তায় ছেদ পড়ল। বাবা ডাকছেন। গাড়ি এসে গেছে। গাড়ি থেকে নেমে দেখলাম ঢোকার মুখে কাকু আর বাবলির মা দাঁড়িয়ে। আমি শাড়িটারি সামলে ওদের কাছে পৌঁছলাম, কিন্তু কেমন একটা গন্ডগোল লাগছে। ওদের মুখ এত গম্ভীর কেন? কি হয়েছে কাকু? বাবলির মা বললেন, আপনি ওদের একটু বুঝিয়ে বলুন দাদা, আমি বাকিদের ভেতরে নিয়ে গিয়ে বসাই। ভদ্রমহিলা চোখে আঁচল চাপা দিয়ে জেঠুদের নিয়ে ভেতরে চলে গেলেন। আমার এবার ভয় করতে শুরু করলো। ব্যাপারটা কি? কাকু একটু গলা খাঁকারি দিয়ে বাবাকে বলল, মানে একটা বড় সমস্যা হয়ে গেছে দাদা। বাবলি মানে হঠাৎই আর কি। মা তো প্রায় কেঁদেই ফেললেন। আসলে মেয়েটা একটা অন্য ছেলেকে, বুঝতেই পারছেন, সে কথা মাকে আগে বলতে পারিনি। আজকে একটা চিঠি লিখে চলে গেছে আর কি, মানে বুঝলেন তো। আমি বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু পুরোপুরি স্তব্ধ তো হইনি। না হলে এত হালকা লাগছে কেন? কিন্তু এবার ভেতরে এখনো খবরটা জানানো হয়নি। রূপের বাবা আমাকে আড়ালে ডেকে সব বলছিলেন যদি বিয়েটা না ভেঙে কোনোভাবে সামলানো যায়, তা এত তাড়াহুড়ো করে আমার তো তোর কথা ছাড়া আর কিছুই মাথায় এলো না। এখন বসে আছি আমি। আমার সাজের সঙ্গে যোগ হয়েছে কপালে কোণে চন্দন, মাথায় সোনালি চেলি আর শোলার মুকুট। কাকু যখন ভেতরে এসে বলেছিল, একটা কথা আপনাদের সবাইকে বলার আছে, এই বিয়ের কোণে মানে আচমকাই আর কি বিয়েতে রাজি নয় বলে জানা গেছে।
তখন প্রাথমিক একটা নৈশব্দের পরেই হট্টগোল শুরু হয়ে গেছিল। বাবলির বাড়ির লোকজন সম্পর্কে বিরূপ মন্তব্যের ঢেউ আছড়ে পড়েছিল। কাকুই তাদের সামনে ফের বলেছিল, আস্তে আস্তে আস্তে, একটু শুনুন আমার কথা, একটু শুনুন। অকারণ ঝামেলা না করে আমার মনে হয় ব্যাপারটা সামলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এই লগ্নেই বাবানের বিয়েটা যদি অন্য কারোর সাথে... কিরে, তুই কি বলিস? যাকে উদ্দেশ্য করে বলা সেই রূপ এতক্ষণ আমার মতোই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এবার জিজ্ঞেস করল, এখন কি বিয়েতে রাজি হবে? শাওন যদি রাজি হয় তোর আপত্তি থাকবে? কাকুর চোখের দিকে সোজা তাকিয়ে কি যেন বুঝতে চাইল রূপ। তারপর মাথা নামিয়ে বলল, আপত্তি নেই। হট্টগোল তার পরেও একটা উঠেছিল। সকাল থেকে নিয়ম কানুন মানামানি নেই, আত্মীয় স্বজনের প্রস্তুতি নেই, এখন দুম করে। এবার বাবা মঞ্চে অবতীর্ণ হয়ে বলল, এই বিপদে ওসব নিয়ম কানুন সাদাল্লাদ না হয় বাদই রইল। তাছাড়া এখন পরিস্থিতিও সুবিধের নয়। সব ঠিকঠাক হলে না হয় আবার ভাবা যাবে। এখন আজকের মতো তো কাজ উদ্ধার হোক। অতঃপর এই বধূ বেশে উপবেশন। রূপের হাতের উপর আমার হাত, মন্ত্রপাঠ চলছে। আচমকা মুখ তুলতেই মনে হলো একটা হাসি মুখ চোখের সামনে থেকে সরে গেল। বাবলি! আমি প্রায় চেঁচিয়ে উঠলাম, আর সঙ্গে সঙ্গে উফ, হাতে একটা রাম চিমটি খেয়ে মুখ বন্ধ করে নিলাম। তাও সবাই জড়ো হয়ে গেল। বোকা হেসে ম্যানেজ করে নিতে হলো, কিন্তু ব্যাপারটা মাথা থেকে গেল না। ভুল দেখেছি বলে তো মনে হচ্ছে না। বিয়ে মেটার পর যখন বাসর ঘরে পাঠানো হচ্ছে আমাদের, রূপের হাতটা ধরে ফিসফিস করে বললাম, কথা আছে। সাজানো ঘরটায় ঢুকে রূপ বলল, বল এবার। কেউ চলে এলে? ওসব ম্যানেজ করে এসেছি। মিঠিকে বলা আছে 8 ঘন্টা বিরক্ত না করতে। তার জন্য অবশ্য নির্লজ্জ বলে গাল শুনতে হয়েছে। আমি বাবলিকে দেখলাম। দেখলি? দেখলাম তো। চোখ বুজে থাকলেই পারতিস। ইয়ার কি হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না মেয়েটার মতলব কি। বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে আবার সেই বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কেন? হয়েছে হয়েছে, আর মাথা ঘামাতে হবে না। শোন এবার, তার আগে একটা কথা বল। এই বিয়ে বাড়িতে বাবলির বাড়ির কটা লোককে দেখেছিস তুই? আমি গুনতে বসলাম। ওর মা, ওর বাবা আর ওর থমকে গেলাম আমি। বাড়ির লোক বলতে তো আর তেমন কাউকে দেখিনি। কাজ করতে দেখেছি বেশ কিছু লোককে, কিন্তু তারা তো কেউ বাড়ির লোক নয়। কিরে, ভুরুতে ভাঁজ পড়ে গেল তো? না, মানে মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন কেউ নেই। ওদের কি তবে বিয়েতে মত ছিল না? ওরাই শেষমেশ ভাঙচি দিয়ে... তুই থামবি? বাপরে বাপ, আমার প্লটকেও হার মানিয়ে দিচ্ছে দেখছি। তোর প্লট? এই তো একটু আগেই শুনলাম বড় জেঠিমণি জেঠুকে বলছে, ভাগ্যিস তোমার ভাই জোর করে নিয়ে এলো, নয়তো জীবনে এরকম একটা ব্যাপার চোখের সামনে দেখতে পেতাম।
কেউ সারা জীবন মনে রাখবে না শাওন, আমাদের সারা জীবন ভালো থাকাটা ইম্পর্টেন্ট। তাই বলে এত তাড়াহুড়ো? শাওন, বিশ্বাস কর, তোর জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারতাম, কিন্তু যখন ঋষভদার কাছে শুনলাম। এক মিনিট, ঋষভদা আমার কোম্পানিতেই ছিল এককালে। আমি জয়েন করার অল্প দিনের মধ্যেই অন্য জায়গায় চলে যায়। একসময় দারুণ আলাপ ছিল, কিন্তু যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল। তারপর মাসখানেক আগে আচমকাই একটা কনফারেন্সে দেখা, পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠল। তখনই কথায় কথায় রিলেশনশিপ স্টেটাসের কথা উঠতে বলল। ইদানিং একটা মেয়ের সাথে কথা টথা হচ্ছে, এগোবে বলেও ভাবছে। ব্যাস, ডিটেলস চাই বলে ঝুলে পড়লাম। আর ডিটেলসটা জানার পর আর দেরি করা ঠিক হবে না। তারপরই মতলব ভাঁজা শুরু। ও ভীষণ সাহায্য করেছে, বেচারা আজকে কিছুতেই আসতে পারল না। বাবলি বড্ড দুঃখ পেয়েছে। আসলে এই প্ল্যানের সূত্রে ওদের মধ্যেও বেশ একটা এবার বেশ মজা লাগতে শুরু করেছে আমার। আমি যদি বলতাম লগ্নভ্রষ্ট ছেলেকে উদ্ধার করতে বয়ে গেছে আমার, সেই ভয় খুবই ছিল প্রথমে, কিন্তু যেদিন তুই আমাদের বাড়িতে এসে বললি বাবলিকে বিয়ে না করতে, সেদিনই নিশ্চিন্ত হলাম আমাদের বিয়েটা হবে, হতেই হবে। বিয়ে বাড়িতে ভাই বোন বন্ধুদের একটা দল হই হই করে ঢুকে এলো। সেই দলের মধ্যে বাবলিও তো আছে। সবার কান বাজিয়ে রূপকে বললাম, ওকে তো সবাই চিনে ফেলবে। আহা, ভুলে যাচ্ছিস কেন? ওকে হবু বউ হিসেবে কেউ দেখেনি। কিন্তু তোর মাসিকেও কেউ চিনল না। তুই চিনতিস? ওরা চিরকাল বাইরে থেকেছে বলে আমার বাবার দিকের রিলেটিভরা ওদের তেমন চেনে না। মায়ের বিয়ের সময় দেখে থাকবে, সে তো 30 বছর আগেকার ব্যাপার। তারপর আর দুপক্ষের সাক্ষাৎ হয়নি। শুনলি না, কাকিমা বলছিল তোর মাসি এবারেও আসতে পারলেন না। তবে মাসিমণিকে বাবানের বিয়ে উপভোগ করা স্যাক্রিফাইস করতে হলো। বাবলি এতক্ষণে আমার দিকে এগিয়ে এলো। বৌদি ভাই বলে ডাকবো তোমায়? তুমি বরং আমায় শাওনদি বলে ডেকো। শুনছিলেন মির্চি বাংলার নিবেদন অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com সিজন 2 only on মির্চি। প্রেম.com সিজন 2-তে আজকে শুনলেন অ্যারেঞ্জড ম্যারেজ। লিখেছেন আমাদের লিসনার দেবস্মিতা চট্টোপাধ্যায়। পর্ব পরিচালনা এবং বাবলির ভূমিকায় দেবস্মিতা, মেঘনা চরিত্রে মধুরিমা, মিঠির ভূমিকায় মোহর, রূপ অগ্নি, রূপের বাবার ভূমিকায় সমগ্র পরিচালনায় এবং গল্পের সূত্রধার আমি সোমক, বাবলির মায়ের চরিত্রে গোধূলি, ঋষভ এবং সাউন্ড ডিজাইনে সায়ক, গল্প পাঠে এবং শাওনের ভূমিকায় শ্রী, শাওনের মায়ের চরিত্রে লাজবন্তী, সমবেত কণ্ঠে চিন্তা, বাবু, কুদ্দুস এবং অলঙ্কার, পাবলিসিটি অ্যান্ড ভিজুয়ালস অল্টো। প্রেম.com সিজন 2 এবার রেডিওতেও, প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রতি রবিবার বিকেল 4টে। আর হ্যাঁ, আপনিও এবার নিজের লেখা গল্প পাঠাতে পারেন টিম প্রেম.com-কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে আপনার লেখা গল্প মেল করুন আমাদের সঙ্গে। নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখতে ভুলবেন না কিন্তু। মেল আইডি হল prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। See you next week.